ছোটবেলায় আমরা অনেকেই তো দাদি নানির কাছে ভূতের গল্প শুনেছি তাই না? সেই গল্পগুলো কিন্তু এখন আর শুধু গ্রামের উঠোনে বা হারিকেনের আলোতে আটকে নেই। যুগ বদলেছে, আর এই টেকনোলজির যুগে সেই একই গল্পগুলো জানেন একেবারে নতুন একটা রূপ নিয়ে ফিরে এসেছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এখন এই গল্পগুলো শুনছে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে পুরনো দিনের সেই সব লোককথা একটা নতুন ডিজিটাল ক্যাম্পফায়ার মানে ডিজিটাল আড্ডা তৈরি করেছে। আচ্ছা, একবার ভাবুন তো, আপনি একজন রিক্সা চালক, গভীর রাত, একা রিক্সা চালাচ্ছেন, আর আপনার পেছনের সিটে বসা যাত্রীরা হঠাৎ করেই বলে উঠল, এখন আমরা ৩ জন মিলে তোকে খাবো। কি ভয়ঙ্কর, তাই না? ঠিক এমনই একটা গা শিউরে ওঠা ঘটনা দিয়েই আজকের এই আলোচনাটা শুরু করা যাক। চলুন সরাসরি ঢুকে পড়া যাক বাংলা লোককথার সেসব অলৌকিক জগতে। কিন্তু মজার ব্যাপার হলো এগুলো শুধু পুরনো দিনের কোনো গল্প কথা না, না একদমই না। এগুলো হলো জীবন্ত ঐতিহ্য। মানে এই ট্র্যাডিশনটা এখনও বেঁচে আছে, আর আধুনিক প্রযুক্তির মানে ইন্টারনেটের হাত ধরে এটা যেন একটা নতুন জীবন পেয়েছে। ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে এখন লক্ষ লক্ষ মানুষ এই গল্পগুলো নিজেরা বলছে আবার শুনছেও। আর এভাবেই কিন্তু জন্ম হয়েছে এক নতুন ধরনের ডিজিটাল আড্ডার, আমাদের ডিজিটাল ক্যাম্পফায়ারের। তো প্রশ্ন হলো, এই যে এত এত গল্প, এগুলোতে ঠিক কোন ধরনের অলৌকিক শক্তির কথা বলা হয়? মানে কারা এরা? চলুন একটু পরিচয় হয়ে নেওয়া যাক এই অশরীরী জগতের বাসিন্দাদের সাথে। এই গল্পগুলোর জগতে সবচেয়ে বেশি যার নাম শোনা যায় সে হলো জিন। হ্যাঁ, জিন। এদেরকে বলা হয় ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এক ধরনের বুদ্ধিমান মানে ইন্টেলিজেন্ট সত্তা। আর এদের ক্ষমতা, বলা হয় এদের ক্ষমতা নাকি অপরিসীম। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এরা মানুষের শরীরে ঘর করতে পারে আর ঘটাতে পারে নানা রকম ভয়ঙ্কর ঘটনা। একটা ঘটনার কথা বলেই শুনুন। কয়েকজন বন্ধু মিলে শ্মশানের পাশে একটা নদীতে মাছ ধরতে গিয়েছিল। তো সেখানে তাদের মধ্যে একজনের ওপর একটা শক্তিশালী জিনের আছর হয়। এরপর থেকেই ছেলেটার চোখ দুটো হয়ে যায় অস্বাভাবিক লাল। সে কারোর সাথেই কোনো কথা বলতো না। এমনকি একজন বড় হুজুরকে নিয়ে আসার পরেও তাকে বাঁচানো যায়নি। কয়েক সপ্তাহ পরেই ছেলেটা মারা যায়। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় জিনের ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে। আরেকটা ঘটনা শহীদ ভাই নামে এক রিক্সা চালকের। তিনি গভীর রাতে দুজন যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন, আর তাদের সাথে ছিল একটা লাশ। তো কিছুদূর যাওয়ার পর তার কেমন যেন সন্দেহ হল। তিনি পেছনে ফিরে তাকালেন, আর যা দেখলেন তা ছিল একেবারে কল্পনার বাইরে। তিনি দেখলেন ওই যাত্রীরা লাশের কাফন খুলে সেটার কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের নিজেদের শরীর থেকেও মাংস খসে পড়ছে, আর চোখগুলো অন্ধকারের মধ্যে আগুনের মতো জ্বলজ্বল করছে। জিন তো গেল, এর পাশাপাশি আরও আছে প্রতিহিংসাপরায়ণ আত্মা বা প্রেতাত্মা। গল্পগুলোতে বলা হয় যারা কোনো একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, মানে কোনো একটা গভীর অতৃপ্তি নিয়ে, বিশেষ করে যারা আত্মহত্যা করে, তাদের আত্মা নাকি এই পৃথিবী ছেড়ে যেতে পারে না। তারা তাদের জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিসটা বা পছন্দের মানুষটার চারপাশে মানে আশেপাশে ঘুরতে থাকে। এই যেমন একটা গল্প আছে এক কলেজ ছাত্রকে নিয়ে। সে একটা মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু মেয়েটা তাকে ফিরিয়ে দেয়। কিছুদিন পর মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। ছেলেটা এই ব্যাপারটা মেনে নিতে পারেনি, আর সে আত্মহত্যা করে। কিন্তু এখানেই শেষ না। এরপর তার আত্মা মেয়েটার পিছু নেয়। আর তার মূল আকর্ষণ কি ছিল জানেন? মেয়েটার লম্বা, ঘন, সুন্দর চুল। আচ্ছা, এত সব তো শুনলাম, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না, যে কেন কিছু নির্দিষ্ট মানুষই এই ধরনের অলৌকিক ঘটনার শিকার হয়? সবার সাথে তো হয় না। এই গল্পগুলো ঘাটলে দেখা যায় কিছু বিশেষ বৈশিষ্ট্য বা পরিস্থিতি আছে যা মানুষকে এই অশুভ শক্তিগুলোর কাছে খুব সহজ টার্গেট বানিয়ে দেয়। তাহলে কারণগুলো ঠিক কি কি? কি এমন আছে যা কাউকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়? চলুন এই গল্পগুলো থেকে এর কি কি উত্তর পাওয়া যায় সেটা একটু খুঁজে দেখি। এই গল্পগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে কয়েকটা কমন কারণ চোখে পড়ে। যেমন ধরুন, বলা হয় অসাধারণ সৌন্দর্য, বিশেষ করে মেয়েদের লম্বা খোলা চুল নাকি অশুভ শক্তিকে খুব আকর্ষণ করে। আবার অনেকের নাকি রাশ হালকা থাকে, মানে তারা আধ্যাত্মিকভাবে একটু বেশি সংবেদনশীল হয়, ফলে খুব সহজেই এসবের কবলে পড়ে যায়। এছাড়া শ্মশান বা নির্জন মাঠের মতো বিপজ্জনক জায়গায় যাওয়া, বা কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার হয়, তাহলেও বিপদ। আর হ্যাঁ, গোধূলি বেলায় বা গভীর রাতে একা একা বাইরে থাকাও কিন্তু একদমই নিরাপদ না। এই গল্পগুলো অন্তত তাই বলে। তো বিপদ তো না বলে কহাই আসে। এখন প্রশ্ন হল, যখন এই ধরনের বিপদ এসেই পড়ে, তখন মানুষ কি করে? এর থেকে বাঁচার উপায় কি?
এই গল্পগুলোতেই কিন্তু এর সমাধানের কথাও বলা আছে। চলুন সেই প্রতিকার ব্যবস্থাগুলো সম্পর্কে একটু জানা যাক। প্রায় প্রত্যেকটা গল্পেই একটা কমন জিনিস দেখা যায়। ধরুন কেউ একজন অসুস্থ হয়ে পড়ল, ডাক্তার দেখানো হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো, কিন্তু কোনো রোগই ধরা পড়ল না, অথচ মানুষটা দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে। ঠিক এই রকম পরিস্থিতিতেই যখন আধুনিক বিজ্ঞান আর কোনো রাস্তা খুঁজে পায় না, তখনই মানুষ সাহায্য নেয় সেই সব ঐতিহ্যবাহী নিরাময়কারীদের। আর এই নিরাময়কারীরাও কিন্তু বিভিন্ন ধরনের। যেমন আছেন কবিরাজ, যিনি তন্ত্রমন্ত্র দিয়ে কালো জাদু বা নানা রকম অভিশাপ কাটান। আবার আছেন পীর বাবা, যিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে বুঝতে পারেন যে সমস্যার আসল কারণটা কি। এছাড়া হুজুর বা ওঝারাও আছেন, যারা মূলত কোরআনের আয়াত বা ধর্মীয় মন্ত্র পড়ে অশুভ শক্তিকে তাড়ানোর চেষ্টা করেন। প্রত্যেকটা গল্পেই এদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সব প্রতিকারের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা আচারের নাম হল বাটি চালান। এখানে কি করা হয় জানেন? তুলা রাশির কোনো একজনকে দিয়ে একটা কাঁসার বাটির উপর হাত রাখানো হয়। এরপর কবিরাজ মন্ত্র পড়া শুরু করলে সেই বাটিটা নিজে থেকেই চলতে শুরু করে, আর ওই লোকটাকেও সাথে করে টেনে নিয়ে যায়। আর বাটিটা ঠিক সেই জায়গায় গিয়ে থামে যেখানে কালো জাদুর কোনো জিনিস, যেমন তাবিজ বা পুতুল, লুকানো থাকে। একটা গল্পে তো এভাবেই মাটি খুঁড়ে চুল, নখ আর হাড়গোড়ের একটা পুটলি বের করা হয়েছিল, আর ওটা পুড়িয়ে ফেলার পরেই একটা গোটা পরিবার অভিশাপ থেকে মুক্তি পায়। এত কিছু জানার পর শেষে এসে একটা বড় প্রশ্ন মাথায় আসে। এই যে আমরা ২১ শতাব্দীতে আছি, বিজ্ঞানের যুগে বাস করছি, তারপরেও এই গল্পগুলো কেন এত জনপ্রিয়? প্রযুক্তি তো কত এগিয়ে গেছে, তাহলে কি এই পুরনো বিশ্বাসগুলোকে প্রযুক্তি মুছে ফেলতে পারেনি? এই সংখ্যাটার দিকে একবার তাকান, ২ কোটিরও বেশি। ভাবা যায়? এটা কিন্তু কোনো সিনেমার বক্স অফিস কালেকশন না, এটা হলো শুধু একটা ইউটিউব চ্যানেলের ভিউ সংখ্যা, যেখানে এই ধরনের ভূতের গল্প শেয়ার করা হয়। এটা থেকেই বোঝা যায় যে ইন্টারনেটের জগৎটা আসলে কত বড়, আর এই বিশাল ডিজিটাল দুনিয়াতেই আমাদের পুরনো দিনের সেই সব লোককথাগুলো একটা নতুন বাড়ি খুঁজে নিয়েছে আর পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে। তার মানে কি দাঁড়ালো? প্রযুক্তি কিন্তু এই প্রাচীন লোককথাগুলোকে মুছে ফেলতে পারেনি, বরং উল্টো সেগুলোকে আরও শক্তিশালী একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আজকের দিনের এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোই যেন আমাদের একালের ক্যাম্পফায়ার, যেখানে আমরা আগুনের চারপাশে না বসে হয়তো হেডফোন কানে দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, কিন্তু সেই একই পুরনো ভয় আর রহস্যের গল্পগুলোই শুনি। গল্পগুলো আসলে কখনোই থামেনি, শুধু সেগুলোকে বলার আর শোনার ধরনটা একটু বদলে গেছে। শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। যখন গভীর রাতে একা একা কানে হেডফোন লাগিয়ে এই গল্পগুলো শোনা হয়, তখন কি আসলে এই আধুনিক প্রযুক্তি আমাদের ভেতরের সবচেয়ে পুরনো, সবচেয়ে আদিম ভয়গুলোকেই আবার নতুন করে জাগিয়ে তোলে না? ব্যাপারটা কিন্তু আসলে ভেবে দেখার মতো।